সংঘাত, সংকট, সংশয়, এই তিন শব্দে আজ আবর্তিত হলো কলকাতা পুরসভা। মেয়র এবং কমিশনারের মধ্যে সংঘাতে কলকাতা পুরসভায় আজকে যে নজিরবিহীন ছবিটা দেখা গেল, তাতে ফের প্রশ্ন উঠল, মহাপরাজয়ের পরেও কি একনায়কতন্ত্রের পথ ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস? কেন অধিবেশনের কথা জানানো হলো না বিজেপি কাউন্সিলরদের? আজকে এই প্রশ্ন তুলেছেন সজল ঘোষ। এদিকে পালা বদলের পর একের পর এক পুরসভায় চলছে গণ ইস্তফা, সেই ছবিও আপনাদের সামনে রাখবো। জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠকের ছবি। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণের পর দিল্লিতে গতকালই পৌঁছেছিলেন শুভেন্দু অধিকারী এবং আজকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন। আর এইবার আপনাদের যে নজিরবিহীন ছবিটা কলকাতা পুরসভায় আজ দেখা গেল সেইটা রাখবো। অধিবেশন কক্ষ খোলা হয়নি, নজিরবিহীন ঘটনা ঘটল কলকাতা পুরসভায়। হাউসের বাইরে হাউস বসালেন তৃণমূল কাউন্সিলররা। ঘর না খোলায় কাউন্সিলর ক্লাব রুমে অধিবেশনে তৃণমূল কাউন্সিলররা। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, কথা বলবো। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। আজকে এই ছবিটা অর্ণব কি কারণে দেখা গেল যে নির্দিষ্ট অধিবেশন কক্ষে অধিবেশন না হয়ে বাইরে বেঞ্চ পেতে অধিবেশন করলেন তৃণমূল কাউন্সিলররা, যেখানে মেয়র উপস্থিত ছিলেন এবং পুরসভার কলকাতা পুরসভার চেয়ারপারসন উপস্থিত থাকলেন? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু আমি একবার দেখাতে চাইবো কি হলো এই যে কলকাতা পুরসভায় নজিরবিহীন ছবি, এবং তা নিয়ে চেয়ারপারসন থেকে শুরু করে মেয়র এবং তৃণমূল কাউন্সিলররা কে কি বললেন, পাল্টা বিরোধীদের তরফে, কলকাতা পুরসভায় বিরোধীদের তরফে কি বলা হলো। গতকাল রাত্রিবেলা আমাকে কোনো রকম কারণ না দেখিয়ে একটা চিঠি সকলকে পাঠানো হয়েছে, যেটা আমিও প্রায় অনেক রাত্রে পেলাম, যে এরকম একটি হাউসটি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে অধিবেশন কক্ষ অর্থাৎ কাউন্সিল চেম্বার যেটা আমরা অধিবেশন করি সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ দর্শাবার জন্য আমরা সেক্রেটারিকে একটি চিঠি দিয়েছি, চেয়ারকে সম্বোধন করে চিঠি দিয়েছি যে কার নির্দেশে কাউন্সিল চেম্বার আপনি বন্ধ রেখেছেন এবং কি আইনে আপনি অধিবেশন বন্ধ করলেন, কার নির্দেশে। উত্তর এখনো পাইনি। যারা নতুন সরকার তৈরি হতেই পারে, যে কোনো সরকার আসতেই পারেন ক্ষমতায়, কিন্তু নির্বাচিত পৌর বোর্ড তারা কিন্তু এইভাবে অধিবেশন কক্ষ বন্ধ করে তারা এই নজিরবিহীন যে ঘটনা, যেটা আজকে প্রায় 1985 থেকে যে বোর্ড চলে আসছে, সুতরাং আমরা কোনোদিন এটা দেখলাম না, এটা একটা ইতিহাস হয়ে রইল। আরে রাজত্ব চলে গেছে, জমিদারি নেই, জমিদারি স্বভাবটা রয়ে গেছে। জলসাঘরের ছবি বিশ্বাস ভাবছেন যে মেয়র নিজেকে, সেটা এই পুরসভাকে আমরা মেয়রের জলসাঘর হতে দেব না। এই পবিত্র ক্লাব রুম সেখানে কি করে হতে পারে একটা হাউস যেখানে বিরোধীদের কোনো জায়গা নেই? এর উত্তর মেয়রকে দিতে হবে। যতক্ষণ না এর উত্তর দেবেন ততক্ষণ নতুন হাউসও চলতে দেব না। এর আগের হাউসগুলো কার নির্দেশে ক্যান্সেল হয়েছিল? তাহলে মেয়র সেদিনকে সেই প্রশ্নেরও জবাব দিন। একজন পুর কমিশনার, তিনি একজন আমলা, তার বিরুদ্ধে বলার জায়গা ছিল বিধানসভাতেও, বলতে পারতেন সেখানে। এইটা গায়ের জোরেই কাজটা করবার অধিকার কে দিল? এর আগে যতগুলো হাউস ক্যান্সেল হয়েছে তার ডেটা বার করা হোক। কোন উপরওয়ালা তখন বলেছিলেন? উপরওয়ালা না উপরওয়ালি, সেটাও ব্যাখ্যা করা হোক। দেখুন, বিরোধী একজন কাউন্সিলরকেও ডাকা হয়নি বলে সজল ঘোষ অভিযোগ করছেন। প্রশ্নটা এইখানে উঠছে যে মহাপতনের পরেও তৃণমূলের এই যে দম্ভ, এই যে একনায়কতন্ত্র, সেই পুরনো সংস্কৃতি কি তৃণমূল কংগ্রেস ছাড়তে পারছে না? এর আগে আপনারা জানবেন যে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করতেন, একজনও বিরোধী জনপ্রতিনিধিদের ডাকা হতো না বলে তখন পরপর বিজেপি এবং অন্যান্য বিরোধীরা অভিযোগ করেছিল। তার মানে কি স্বপন দাস, সেই ভুল থেকে কোনো শিক্ষা তৃণমূল কংগ্রেস নেয়নি? 144টার মধ্যে আমরা 136 জন আছি, কি প্রয়োজন বিরোধীদের ডাকার? সেই মানসিকতা ছেড়ে বেরোতে পারেনি তৃণমূল কংগ্রেস? না, এটা তো স্বাভাবিক, এটা জানা কথা যে ওরা
এখনো পর্যন্ত নিজেদেরকে রাজা বা রানী ভাবছে, এখনো তারা ক্ষমতায় বসে আছে। প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার সময় ভাবছে আমরা এখনো ক্ষমতায় বসে আছি, কালকে আবার আমাদের সকলকে স্যালুট টুকবে, কুর্নিশ দেবে, রাস্তায় সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে থাকবে এবং সমস্ত রাস্তা ফাঁকা থাকবে, কেউ প্রত্যেকের গাড়ি বন্ধ থাকবে, এ তো ভাবছে। কিন্তু যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, অধিবেশন বন্ধ করা হয়েছে, স্থগিত করা হয়েছে, আজকে যে অধিবেশন ডাকা হচ্ছে, অধিবেশন যদি স্থগিতের ঘোষণা সচিব করে, সচিব কার সঙ্গে পরামর্শ করে? সচিব পরামর্শ করে চেয়ারপারসনের সঙ্গে। চেয়ারপারসন নির্দেশ দেয় একটা অধিবেশন ডাকার, এবং চেয়ারপারসন যদি সচিবের সঙ্গে পরামর্শ না করে কোনো অধিবেশন ডাকেন বা অধিবেশনে যদি তার কোনো বিভ্রান্তি থাকে, কোনো কিছু থাকে, সচিবের ক্ষমতা আছে অধিবেশন স্থগিত করে দেওয়ার। সে অধিবেশন স্থগিত করেছে। অধিবেশন যদি স্থগিত থাকে, আপনি আবার পুনরায় আজকে ডাকলেন কেন? যদি আবার ডাকেন তাহলে বাকি বিরোধী যারা আছে তাদেরকেও খবর পাঠাতে হবে, কেন পাঠালেন না? কি উদ্দেশ্য? তার মানে একটা আপনারা ভাবলেন কি যে আমরা একটা মানুষের কাছে প্রচারে থাকবো, খবরে থাকবো, দেখো আমরা কি করছি, আমাদেরকে বুঝতে দিচ্ছে না। আরে ভাই, তোমাদের সঙ্গে কাউন্সিলর নেই, তোমাদের কেউ নেই, কোনো কাউন্সিলর ওয়ার্ডে যায় না, ওয়ার্ডে যাওয়া বন্ধ করে দিয়েছে, কাজ করা তারা বন্ধ করে দিয়েছে। প্রত্যেকের মধ্যে ভয়, যদি ওয়ার্ডে ঢুকি আমাদের যদি মারে, বাড়ির বাইরে যদি আমরা কোনো অফিসে বসি লোকে যদি আমাদেরকে মারে, এক ভয় কাজ করছে আপনাদের। আপনাদের উচিত এই পুরসভা ভেঙে দেওয়া, আপনাদের উচিত এই পুরসভা থেকে পদত্যাগ করার, নতুন পুরসভা তৈরি হোক, নতুনভাবে কাজ শুরু হোক। কাজ বন্ধ, পুরসভায় কাজ হচ্ছে না, মানুষ পরিষেবা পাচ্ছে না, একটা হট্টগোলের মেলা তৈরি হয়েছে। আমি কৃষ্ণ মিত্রর কাছে আসবো। এই যখন কলকাতা পুরসভার এই ঘটনা নিয়ে একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেসকে সজল ঘোষ আক্রমণ করছেন, তার কিছুক্ষণ আগে বরানগরে একটা বৈঠক করে গেছেন সজল ঘোষ। সেই বৈঠক তিনি কে ছিলেন? সেখানে তৃণমূল কংগ্রেসের যিনি সাংসদ সৌগত রায় উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর উপস্থিত ছিলেন, এবং তারপর বৈঠকের পর বেরিয়ে বিজেপি বিধায়ক সজল ঘোষ এই কথা বলেছেন, দল যার যার উন্নয়ন সবার, ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যে সবাইকে নিয়ে যদি এগিয়ে চলার কথা বিজেপি বলতে পারে, কেন তৃণমূল কংগ্রেস পুরনো ওই পথকে ছাড়তে পারছে না? কেন একজনও বিরোধী কাউন্সিলরকে কৃষ্ণনন্দে আমন্ত্রণ বলা হলো না, জানানো পর্যন্ত হলো না আজকের অধিবেশন নিয়ে? প্রথম কথা বলে রাখি যে তোমরা ব্যাপারটা কোন দিক থেকে ধরছো বা এত সরলীকরণ কিভাবে আসছে। তৃণমূল কংগ্রেসকে এখনও কাঠগড়ায় দাঁড় করাতে হচ্ছে। রাজ্য সরকার কি কোনোই ভালো কাজ করছে না যাকে তুলে ধরা যাবে আমাদের 6টা থেকে আলোচনায়? মানে রাজ্য সরকারের কি কোনো এই 5-10 দিনে কি কোনো উপলব্ধি নেই? মানে এখনো কি তৃণমূল, এখন তৃণমূলের সাথে এই কমিশনারকে কতবার বদলি করা হলো? তৃণমূল কংগ্রেস বলে দিয়ে যাবে যে মিডিয়া কিভাবে কাজ করবে, কোন খবর দেখাবে। শুনুন না, আমাদের সময় তো আমাদের সমালোচনা হতো, এখনকার শাসকের সমালোচনা হচ্ছে না কেন? হকার উচ্ছেদ থেকে মানুষের হাহাকার থেকে আজকে একটা পুজো পার্বণকে সামনে রেখে কংগ্রেসের সেই অধ্যক্ষ এখনো যায়নি, তার মানে তৃণমূল শাসক নয়, পুরসভায় তৃণমূল কংগ্রেস শাসক, তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুরসভা। এক্সিকিউটিভের সাথে লেজিসলেচারের যে সংঘাত তৈরি করার চেষ্টা হচ্ছে, যেহেতু রাজ্যতে পালাবদল হয়েছে কিন্তু পুরসভাগুলো ম্যাক্সিমামই তৃণমূলের আছে, তার জন্য আমরা দেখলাম যে মেয়রকে অন্ধকারে রেখে অনেক বিজ্ঞপ্তি জারি করা হলো, অনেক আরোর বাড়ির নোটিশ, অমুকের নোটিশ, তমুকের নোটিশ, যেগুলো ভুল ভ্রান্তিগুলো 2-4 ঘন্টার মধ্যেই ধরা পড়ে গেল। আজকে এই কমিশনার তিনি যে বিজ্ঞপ্তিগুলো জারি করলেন, যেই কথাগুলো বললেন, সেইগুলো কি মেয়রের সাথে কনসালটেশনে করা হয়েছিল? এটাই তো প্রথা যে কমিশনার এক মিনিট মেয়রকে জানাতে বাধ্য নয়, মেয়রকে জানাতে বাধ্য নয়, আইনের ফাঁক, মেয়রকে জানাতে বাধ্য নয়, তার মানে বিজেপি করিয়েছে, জানাতে বাধ্য তার নয়, মানে বিজেপি করিয়েছে, মেয়রকে তার জানাতে মানে বাধ্য নয়, বিজেপি করিয়েছে, মেয়রকে জানাতে বাধ্য নয়, বিজেপি করিয়েছে, মেয়র তার মানে বিজেপি করিয়েছে, তাহলে হুই ইজ মেয়র, মেয়র কি পাওয়ার আছে ওখানে? আরে আমি জানো না কিছু, বিজেপির প্রতিনিধি এখানে বলল কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর এলাকায় যাচ্ছে না। শুনে নাও উত্তেজিত হওয়ার কিছু নেই, তোমরা এখন শাসক, এখন শোনার অভ্যেস করতে হবে। এখন এত উদ্ধত্ত কি করে আমার দিকে দাগিয়ে দেওয়া হচ্ছে? আমাদের সহমর্মিতা, আমাদের ঔদ্ধত্য নেই, এটা কথা আমাকে বলতে দিচ্ছ না, আমরা আমার সময় কথা বলতে দিচ্ছ না, তুমি তো আমার সময় কথা বলতে দিচ্ছ না। তুমি এক্ষুনি বিজেপির প্রতিনিধি বলল তৃণমূল কাউন্সিলরদের নাকি এলাকায় দেখা যাচ্ছে না, তাদের নাকি এলাকায় কেউ ঘুরতে দেখছে না, অথচ তোমরা বলছো যে বিজেপির বিধায়ক এবং কাউন্সিলর সজল ঘোষ সে নাকি আমাদের কাউন্সিলরদের সাথে বৈঠক করছে।
মানে সকলের জনসমক্ষে করছে, তাহলে বিজেপির প্রতিনিধি এক কথা বলছে, বিজেপির রাজ্য সরকার পেছন থেকে এক কলকাঠি মারছে এবং কমিশনারদের দ্বারা আমি বলছি আমি এই আলোচনায় দেখাবো যে একের পর এক পুরসভায় নির্বাচিত তৃণমূল কাউন্সিলররা কিভাবে ইস্তফা দিচ্ছেন। কিন্তু আমি প্রতীক চট্টোপাধ্যায়ের কাছে এইখানে আসতে চাইবো, কিন্তু তার আগে সজল ঘোষ কি বলছেন আমি এইখানে একবার দ্রুত দেখিয়ে নিতে চাইবো। আমরা যদি নো কনফিডেন্স জানি, মেয়র তার ভোট বাঁচাতে পারবেন তো, আমি এটা জানতে চাই। দরজা যদি আমরা একটু খুলে দিই, এই ঘরে আর জায়গা হবে না তো। উনি যাদের নিয়ে চেঁচামেচি করেছেন আমি টিভিতে দেখেছি, তাদের 10 জনের কল রেকর্ড আমার কাছে আছে। যদি বলি ভাল লাগবে? কতক্ষণ লাগবে 3কে 77 করতে? কিন্তু ভাবে করবো না। একা থাকবেন কিনা সন্দেহ, উনিও থাকতে চাইবেন না। ইয়ার কি হচ্ছে? আমরা ওই দলের কাউকে নেবার অধিকারীও নয়, নেব না। কিন্তু যদি অনাস্থা আসে, এ টিকবেও না, এটা গ্যারেন্টেড। খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য। সজল ঘোষ বলছেন এই মুহূর্তে কলকাতা পুরসভায় 136 জন রয়েছেন তৃণমূল কাউন্সিলর। যদি অনাস্থা আনে বিজেপি এবং বিরোধীরা, তাহলে শেষ পর্যন্ত কলকাতা পুরসভার এই পুরো বোর্ডটা থাকবে কিনা। কিন্তু আমি যে প্রশ্নটা নিয়ে এইখানে দ্রুত একবার প্রতীকদার কাছে আসতে চাইবো, সেটা হচ্ছে মূল বিষয় হচ্ছে যে একটা গণতন্ত্রে বিরোধীদের বলার এবং একেবারে অপোজিশনের যে স্পেসটা, সেইটা কি তৃণমূল কংগ্রেস রাখতে চাইছে না? দর্শকদের মনে করাবো যে বিধানসভায় যখন প্রথম অধিবেশন হলো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন? তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে সংখ্যায় বিরোধীরা তৃণমূল কংগ্রেস অনেক কম, তাও আমি বলবো 50-50 এখানে যেন হয়, অর্থাৎ শাসক যতটা বলতে পারবে বিরোধীরাও ততটা যেন বলতে পারে। গতকাল দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে 7 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ককে ডাকা হয়েছিল প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার জন্য, অর্থাৎ সবাইকে নিয়ে চলার কথা। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, যেটা নির্বাচিত জনপ্রতিনিধি বিজেপির তারা বলছেন, তৃণমূল কংগ্রেস কেন সেই পথে হাঁটতে চাইছে না? আমি প্রতীকদের কাছে আসার আগে কি বলেছিলেন দুর্গাপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মনে করাবো একবার। এখানে এই জোনে মোট 57টা সিট রয়েছে। 50 জন বিজেপির এমএলএ, 50 জনই এসছেন, ইনক্লুডিং মাই মিনিস্টার্স কলিগ। 7 জন টিএমসির এমএলএকে আমরা ডেকেছিলাম। কালকে মুরারইর এমএলএ আমাকে মেসেজ করেছিল যে আমি আসবো, সম্ভবত আসেনি না, ঠিক আছে। তা আগে 5 বছর মমতা ব্যানার্জি আমাদের ডাকতেন না, বর্তমান বিজেপির মুখ্যমন্ত্রী ওনাদের ডেকেছেন। আগে বিজেপির এমপিদের ফোন ধরতো না বিডিওরা, ডিএম তো দূরের কথা, দিশার মিটিং হতো না। আমাদের 2 এমপিকে আমরা মঞ্চে বসিয়েছি, তাদেরকেও যুক্ত করেছি। যেখানে যেখানে বিজেপির এমপি আছে তাকেও যুক্ত করতে হবে। তারা দিল্লি থেকে টাকা নিয়ে আসবে, এনএইচ এর স্কিম, রেলের স্কিম সব ওরা দায়িত্ব নিয়ে আসবে। ডবল ইঞ্জিনের সুফল আমরা মানুষকে পৌঁছে দিতে চাই। দেখুন, লোকে হয় দেখে শেখে কিংবা ঠেকে শেখে। প্রতিটা তার মানে তৃণমূল কংগ্রেস দেখেও শেখে না, ঠেকেও শেখে না, হেরেও শেখে না। তার কারণ হচ্ছে যে আপনি নিজেই এখানে এই চ্যানেলে শো করেছেন মুখ্যমন্ত্রী প্রাক্তন মমতা ব্যানার্জির সেই বিখ্যাত বক্তব্য, লিগালি হেরেছি, মোরালি জিতেছি, আমি তাই পদ ছাড়ব না। আসলে তৃণমূল কংগ্রেসের যারা এখনও বিভিন্ন জায়গায় এই পদ অলঙ্কৃত করে আছেন, তারা এটাই ভাবছেন যে তারা এখনও ক্ষমতায় রয়েছেন, ক্ষমতার দম্ভ তাদের থেকে যায়নি। আজকে যে কলকাতা কর্পোরেশনে যে নজিরবিহীন ঘটনার কথা বলা হচ্ছে, সেই ঘটনাটা কেন তৈরি হলো? আজকে চেয়ারপারসনের কাছে যদি এটা জানানো হয় যে আজকের এই সভা স্থগিত, একটা ঘর সভাকক্ষ খোলা হচ্ছে না, ডেফার করে দিতে পারতেন, মিটিং ডেফার্ড, এইটা তো সংবিধানে রয়েছে। তো সেই পথে না গিয়ে মিডিয়া অ্যাটেনশন সব কিছু ড্র করার জন্য যেটা করতে গিয়ে নিজেরাই ফাঁদে পড়লেন, যেটা হচ্ছে সবাই জানতে পারলো আবারও যে তারা বিরোধীদের ডাকেনি। ফলে নিজেদের ফাঁদে নিজেরাই নিজেদের মুখোশটা টেনে খুলছে তৃণমূল কংগ্রেস, যে তারা আসলে 15 বছর কিভাবে কাজ করেছেন, তাদের কাজ করার প্রক্রিয়া পদ্ধতিটা কী। এই জায়গায় আপনি খুব সঠিকভাবেই যে তুলনাটা টানছিলেন যে বিজেপির যিনি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু অনেক অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি দিয়ে, বা তাদের যারা নেতৃত্ব অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে সবাইকে নিয়ে চলার চেষ্টা করছেন।
আজকে এখানে তো আমার মনে হয় ফিরহাদ হাকিম, যিনি মাননীয় মেয়র, এখনো অবধি মেয়র, তাহলে তার কোনো ধরনের যোগাযোগ নেই। কখনো তিনি বলছেন পুর কমিশনার আমাকে না জানিয়ে চিঠি দিয়ে দিয়েছে, কখনো বলছেন পুর সচিব আমাকে না জানিয়ে এখানে বন্ধ করে রেখেছে। তাহলে উনি কি করছেন, কি ওনার সঙ্গে এতদিন কাদের সঙ্গে উনি কাজ করলেন যে বাইরে ক্ষমতা বদল হয়ে গেল, তারপরেই তার সঙ্গে তারা অসহযোগিতা করছে? এই অসহযোগিতা করে তাহলে তার কিন্তু আইনি পদক্ষেপের ব্যবস্থা আছে, সেটা মেয়র লিখিতভাবে কেন নিচ্ছেন না? যদি মেয়র মনে করেন যে তার বাইরে গিয়ে সবকিছু হচ্ছে, লিখিতভাবে তিনি জানাতে পারেন, তিনি আইনি পদক্ষেপ নিতে পারেন, সেটা নিচ্ছেন না। কমিশনার কি রাজ্য সরকার বদল করেছে? আগের কমিশনারকে কি অন্য জায়গায় পাঠিয়ে নতুন তাদের চয়নিত মনোনীত একজনকে কমিশনার করেছে? তাই যদি হয় তার উদ্দেশ্যটা কি ছিল? এই জিনিসগুলো অচলাবস্থা ঘটানোই তো উদ্দেশ্য ছিল, এবং সেটাই হচ্ছে। আজকে যেসব, আমি তো আগেও উদাহরণ দিলাম যে যেসব ঘটনা চিঠি চাপাটি যেগুলো হচ্ছিল, সেইগুলো তো ইলেকটেড মেম্বার্সদেরকে কনফিডেন্সে নিয়ে বা মেয়রের সম্মতিক্রমে সেগুলো হয়নি। সেইগুলো বিগত আমাদের বোর্ডকে, আমাদের নেতাদেরকে, আমাদের নেতৃত্বকে অপদস্থ করার জন্য হয়েছে, এবং সেইগুলোর মিথ্যাচারও ধরা পড়ে গেছে। স্বপনদা, Section 94, subsection 3. Any meeting may be adjourned until the next or any subsequent date, and an adjournment meeting may be further adjourned at the in this manner. এটা পরিষ্কার বলা আছে। এক সেকেন্ড কি বলা আছে? আমাদের বলার কি? পরিষ্কার আচ্ছা, স্বপনদা বলতে দাও। যখন অ্যাডজন করেছে পুর সচিব বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছেন, পুরো সচিব যে রাজ্য সরকার যারা কন্ট্রোল করছে। আরে ভাই, পুর আরে সচিব ওরকমই রাজ্যটাও পুরো চিফ সেক্রেটারি সচিব চালায়, মিটিংটা ডাকে। মুখ্যমন্ত্রী চালায় না, পুরো সইগুলো সচিব চিফ সেক্রেটারি মিটিংটা থাকে। ডাকে। যে সব কথা রাজ্যের বিজ্ঞপ্তিতে তো চিফ সেক্রেটারি শেষ করুন। থাকে না। চিৎকার এগুলো মানুষ কি এত বোকা? চিৎকার করলেই হবে নাকি? চিৎকার কোথায় হচ্ছে? চিৎকার তুমি করলে বলো, হবে। মানুষ কি দেখুন, এত মূল বোকা? বিষয়টা হচ্ছে নিঃসন্দেহে, যেটা আমি আবার বলছি, তার একটা যদি কোনো আপত্তি থেকে থাকে প্রতিবাদ জানানোর একটা সিস্টেম থাকে, কিন্তু মূল প্রশ্ন হচ্ছে বিরোধীদের একেবারে কার্যত না আমন্ত্রণ করে সেই তৃণমূল কংগ্রেস পুরনো অভ্যেস ছেড়ে বেরোতে পারছে না। এই প্রশ্নটাকে জোরালো হয়ে উঠছে। ভাটপাড়া পুরসভায় সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে, তার কারণ 35 জন কাউন্সিলরের মধ্যে 30 জন একযোগে পদত্যাগ করেছেন। পুরসভার চেয়ারপারসন রেবা রাহা তিনিও পদত্যাগ করেছেন বলে খবর। ভাটপাড়া পুরসভার ভবিষ্যৎ ঘিরে প্রশ্ন তৈরি হয়েছে, রাজনৈতিক জল্পনাও তা নিয়ে শুরু হয়ে গেছে। পরিষেবা দিতে সরকারি আধিকারিকেরা কাজ চালাবেন বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক অর্জুন সিং। আমার কাছে আর কোনো বিকল্প পথ ছিল না, কারণ আমি যখন শুনলাম পরশুদিন আমাদের 18 জন কাউন্সিলর রিজাইন করে দিয়েছে, কালকে চেয়ারম্যানও রিজাইন করে দিয়েছে, তখন আমার কাছে আর কোনো অল্টারনেটিভ ওয়ে ছিল না, বিকল্প আর কোনো ছিল না কিছু। সেই জন্য রিজাইন। তারপর আমি চোখের সামনে দেখছি পৌর পরিষেবা পাচ্ছে না লোকেরা, এমপ্লয়িরা মায়না পাচ্ছে না, দলের সাথে কোনো রকম যোগাযোগ নেই, দল কোনো সাজেশনও দেয়নি। দুর্ভাগ্য যে এরকম একটা পরিস্থিতিতে দলের কোনো সাহায্য পাই, কেউই আমাদের কোনো রকম সাজেশন দেয়নি, কেউ গাইড করেনি, কেউই পাশে দাঁড়ায়নি, আমাকে কেউ কোনো চাপ দেয়নি। এটা আমার নিজস্ব একদম ব্যক্তিগত সিদ্ধান্ত। যখন দেখলাম পরশুদিন 18 জন কাউন্সিলর রিজাইন করে দিয়েছে, তখন আর কি বিকল্প পথ খোলা থাকতে পারে? কিছুই নেই। দুর্নীতির খবর আমার কাছেও আছে, দুর্নীতি তো কিছু হয়েছে, আমি তো অস্বীকার করতে, আগেও আমি বলেছি, তো অস্বীকার করতে পারবো না। আমি গত 4 বছর আমি বলেছি আপনাদের, বেসিক্যালি আমি বিরোধী দলের ভূমিকা পালন করেছি। সেই জন্য এই যদি দুর্নীতি হয় তার কালির দাগ আমি গায়ে মাখবো না। এমএলএ তার মা চেয়ারম্যান, তিনি আইএনটিটিউসি জেলার প্রেসিডেন্ট, তারা পৌরসভা চালিয়েছে, আমরা বিরোধী দলের ভূমিকা পালন করেছি, এর দায়িত্ব আমি নিতে যাব। পরিবর্তনের পরে যতগুলো অসাধু শক্তি ছিল, যারা পৌরসভা পঞ্চায়েত লুট করে তারা জিতেছিল একটা সময়, তার মধ্যে 90% এরকম লোক ছিল যারা লুট করে তারা ভোটে জিতেছিল, মানুষের ভোট দিয়ে জিতে। তারা অনেকে 99% তারা স্বেচ্ছায়, বিনা কোনো দবাবে, বিনা কোনো প্রেসারে তারা রিজাইন করেছেন নিজের কাউন্সিলর পোস্টে। পৌরসভার জন্য সাংবিধানিক সমস্যা দেখা গেছে। এই সমস্যা আমরা আজকে এখানে আপনাদের কাছে বলেই আমরা একটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের যৌথভাবে একটা চিঠি পাঠিয়ে দেব। এই ক্রাইসিস পিরিয়ডে ইমিডিয়েট একটা 5 জনের করে টিম করে তার একটা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে আমরা এই এলাকায় যাতে নাগরিক পরিষেবা কোনো বাধিত না হয়, তার জন্য আমরা আজকে সুপারিশ করে দেব। দেখুন, অর্জুন সিং এর আগে যার বক্তব্য আপনারা শুনলেন, তিনি হচ্ছেন দেবজ্যোতি ঘোষ, পদত্যাগী ভাইস চেয়ারম্যান ভাটপাড়া পুরসভার। তার কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে দুর্নীতি তো কিছু হয়েছে, দুর্নীতির কালির দাগ আমি গায়ে মাখবো না।
আপনি ভাইস চেয়ারম্যান ছিলেন, আপনার ভাইস চেয়ারম্যান থাকাকালীন যদি পুরসভায় দুর্নীতি হয়ে থাকে, আপনি স্বীকার করছেন দুর্নীতি হয়েছে, তার দায় কিভাবে আপনি অস্বীকার করতে পারেন? এবং দ্বিতীয় কথা, এমন কোনো মাস যায়নি যে দলকে জানায়নি। তার মানে সলিল দা, এই যে দুর্নীতি হয়েছে ভাটপাড়া পুরসভার মধ্যে, তার মানে তৃণমূল কংগ্রেস সব জানতো, সব জেনেও কিচ্ছু ব্যবস্থা নেয়নি। ভাইস চেয়ারম্যান সব জানতেন, চেয়ারম্যান সব জানতেন, পার্ট অফ দ্য করাপশন, ইন লিগ উইথ দ্য করাপশন, বেনিফিটেড হয়েছেন। এখন আতঙ্কে উনি ছাড়তে চাইছেন। উনি জানেন ফাইল ওপেন হবে, মুখ্যমন্ত্রী বলেছেন করাপশনের সঙ্গে জিরো টলারেন্স, সুতরাং জানেন যে ফাইল ওপেন হবে, উনি অ্যারেস্ট হবে, কেস হবে, মামলা হবে, চুরির কেসে ভেতরে যাবে। কর্মচারীরা মায়না পাচ্ছে না, এখনও বেতন পাচ্ছে না, এবার কর্মচারীরা ধরবে, কে এত হ্যাপা নেবে? তার থেকে বেটার আমি রিজাইন করে দিই, রেজিগনেশন দিয়ে দিই, বলে আমি তো চলে গেছি, আমার আর কোনো দায়িত্ব নেই। যা পকেটে টাকা পয়সা আছে, এবং তুমি দেখবে ওনার যেটা ইনকাম ওনার যা রোজগার আছে সেটা কিন্তু ডিসপ্রপোর্শনেট। উনি যা মায়না পান, বেতন পান, তার সঙ্গে ওনার যা রোজগার, যা বৈভব করে ফেলেছেন, দ্যাট ইজ ডিসপ্রপোর্শনেট টু হিজ ইনকাম। ওনার এগেন্সে পিসি একটা কেস হবে, প্রিভেনশন অফ করাপশন একটা কেস হবে, অনেক কিছু অ্যান্টিসিপেশন করছেন। এবং উনিই বলেছেন, বাকিদের বলেছেন তোমরাও সব করে দাও, সব করে দিচ্ছে, আতঙ্কে করে দিচ্ছে। এখন আতঙ্কে সবাই পদত্যাগ করছে। এটা বেস্ট পলিসি হচ্ছে এটাই, যে বাবা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, এটাই হচ্ছে আসল ঘটনা। সো এর পেছনে অন্য কোনো কারণ আর কিছু আছে বলে আমার মনে হয় না। এবং আমি এটাও বলতে পারি যে এখন শাসকপন্থী যারা, মানে বিজেপি পন্থী যারা, যে সমস্ত যারা অর্জুন সিং বলব যারাই আছে, এর মধ্যে কোনো কিন্তু আমার মনে হয় না কোনো ইনসাইটমেন্ট আছে বা ডিউরেস আছে বা তাদের কোনো থ্রেট পারসেপশন আছে, এর মধ্যে আছে বলে আমার মনে হচ্ছে না। বেশ, আমি স্বপনদের কাছে আসবো। আমার মূল প্রশ্নটা হচ্ছে আরেকটা জায়গায়। এক তো হচ্ছে দুর্নীতি যেখানে যেখানে হয়েছে, মুখ্যমন্ত্রী আগেই বলেছেন, এমনকি প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তের জন্য কমিশন পর্যন্ত গঠন করে দিয়েছেন। কিন্তু আমার কাছে এর থেকেও বড় প্রশ্ন, নিঃসন্দেহে তদন্ত সেটার হবে, পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে যে প্রশ্নটা রাখতে হবে সেটা হচ্ছে পুরো পরিষেবা। এই একের পর এক পুরসভায় যদি কাউন্সিলররা এইরকমভাবে ইস্তফা দেন, তাহলে সাধারণ মানুষ তো পুরো পরিষেবা থেকে বঞ্চিত হবেন। দেখো, একটা জিনিস হচ্ছে, পৌর প্রতিনিধিরা তো জনগণের সেবা করার জন্য, কিন্তু এই পৌর প্রতিনিধিদের অধিকাংশই তো কেউ জনগণের দ্বারা নির্বাচিত হয়নি, এরা জোর করে ভোটে জিতে এসছে। এখন তাদের কোনো ক্ষমতা নেই, পুলিশ তাদের কথা শোনে না, রাজ্য সরকার অন্য, এরা যারা আছে পুরসভায়, এখন এরা জনগণকে ফেস করতে ভয় পাচ্ছে, জনগণের কাছে যেতে ভয় পাচ্ছে। পৌরসভার পুরো পরিষেবা তো লাটে উঠে গেছে। এখন এদের কাছে বিকল্প কি? দুর্নীতির ফাইল খুললে এক একজনকে জেলে যেতে হবে, চাচা আপন প্রাণ বাঁচা, প্রত্যেকে মিলে এক পথ দিচ্ছে, ভাই গণ ইস্তফা দাও। এটা আজকের নয়, বীজপুর, ভাটপাড়া বা বাঁশবেড়িয়া এরকম দু চারটে নয়, যত পুরসভা পঞ্চায়েত যা আছে সবাই এখন একমুখী হচ্ছে, ভাই আমি পদত্যাগ করছি, আমি আর কাজ করতে চাই না, আমাকে আপনারা একটু রাখুন, দেখবেন আমার দিকে যেন আঙুল টাঙুল তুলবেন না, আমাকে বাঁচিয়ে রাখুন। এটা প্রত্যেকের একটা পথ, কেউ বাঁচবে না ভাই। তোমাদের সকলের জন্য ঠিকানা সংশোধনাগার, তোমাদেরকে যেতে হবে। যে দুর্নীতি করেছো, দুর্নীতির টাকা লুটেছো, মানুষকে পথে বসিয়েছো, পদত্যাগ করেও দুর্নীতির দায় থেকে হাত ঝাড়তে পারবেন না, দায় মুক্ত হতে পারবেন না। কিন্তু আমি বলছি, এটা তো গেল পদত্যাগের বিষয়। কাউন্সিলরদের খোঁজ পাওয়া যাচ্ছে না। বিধাননগর কর্পোরেশনের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে নিখোঁজ কাউন্সিলরদের খোঁজ নিতে বিধাননগর কর্পোরেশনের বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায় তিনি পৌঁছলেন। মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান কেউই নেই কর্পোরেশনে, এমনটা অভিযোগ করছেন বিধায়ক। পুরো পরিষেবা পাচ্ছেন না বাসিন্দারা বলে বিধায়ক অভিযোগ করছেন। একাধিক ওয়ার্ড থেকে ফোন করছেন বাসিন্দারা, কাউন্সিলরদের ফোন করলে প্রায় সব কাউন্সিলর তাদের ফোন সুইচ অফ বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেকের বাড়িতে খোঁজ নিতে গিয়ে দেখি তাদের বাড়িতে তালা ঝুলছে। শারদত্ত মুখোপাধ্যায় যিনি বিধায়ক, তিনি এই অভিযোগ করছেন। নিখোঁজ কাউন্সিলর, নিখোঁজ পৌরপিতা, পৌরমাতা। বিধাননগরের যে পৌরসভা আছে তার কাউন্সিলরদের আমি ফোনে করে পাচ্ছি না। এখানে আমরা কার কাছে যাব? আমাদের কাছে রোজ ফোন আসছে, এইটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, যেগুলো পৌরসভার মিউনিসিপ্যালিটি সার্ভিস। আমরা কার কাছে যাবো? এলাম, আজকে কমিশনের সঙ্গে দেখা করলাম। মেন এজেন্ডা ছিল নিখোঁজ পৌরপিতা, নিখোঁজ পৌরমাতাদের খুঁজতে, যে ওরা ঠিক আছে কি না, সত্যি নিখোঁজ হলো কি না, মিসিং পারসন স্কোয়াড আছে সেটা খবর দিতে হবে কিনা, ছবি টবি দিয়ে বিজ্ঞাপন দেবে। আমি মাননীয় বিধায়ক মহোদয়কে স্বাগত জানাচ্ছি। উনি প্রথম এসছেন আমাদের এখানে, এবং আমি ওনার কাছ থেকে ওনার যে বক্তব্য, অভিযোগ, সেগুলো পুরোটাই শুনে নেওয়ার চেষ্টা করছি, যাতে সেগুলো রিপ্লেস করবার চেষ্টা করি।
দেখুন, এইরকম কিন্তু একাধিক পুরসভার ছবি আপনাদের সামনে রাখবো, যেটা নিয়ে আমি প্রতীক চট্টোপাধ্যায়ের কাছে আসবো। আমি বলছি 2011-য় যখন একটা পরিবর্তন হয়েছিল প্রতীকদা, তখনও তো এই ছবি দেখা যায়নি। তখন একাধিক পুরসভা এই রাজ্যের বাম শাসিত ছিল, তখন এই পদত্যাগ করার হিড়িক দেখা যায়নি, যেটা এইবার পালা বদলের পর দেখা যাচ্ছে। কেন এই ছবি দেখছি আমরা? দেখুন, একটা রবীন্দ্রসঙ্গীত আছে, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, গুণের মধ্যে ওই আমাদের, গুণের মধ্যে ওই, দেশে দেশে বিপদ রটে, পদে পদে বিপদ ঘটে, পুঁথির কথা কইনে মোরা, উল্টো কথা কই। আসলে যে কাজটা তাদেরকে নির্দিষ্ট করা ছিল পরিষেবা দেওয়া, সেই পরিষেবাটা তারা দেয়নি। তারা আজকে এই শেষ বেলায় যখন দেখবেন যে এই পাড়ায় পাড়ায় সমাধান হলো, এই যে মুখ্যমন্ত্রী ওয়ার্ড ভিত্তিক, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওয়ার্ড ভিত্তিক টাকা বিলি করলেন, যে কি সমস্যা আছে। একটা ছোট রাস্তা লেখা রয়েছে 10 লক্ষ টাকা লেগেছে ওই রাস্তা করতে, আরে 2 লক্ষ 3 লক্ষ টাকা ম্যাক্সিমাম লাগে, তাহলে এই টাকাগুলো কোথায় গেল? এই যে বরাদ্দ হয়েছে আপনি লিখে দিয়েছেন, তারপরে সেই টাকাটা কোথায় গেল? এটা কি মানুষ, সাধারণ মানুষ বুঝতে পারছে না যে টাকাটা সাইফেন হচ্ছে? এই প্রত্যেকটা কাউন্সিলর তারা এই ধরনের এই কাটমানির এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত। আজকে যুক্ত বলে তারা তো পরাজিত হয়নি, তার রাজ্য সরকার পরাজিত হয়েছে, পুরসভার কাউন্সিলররা তো পরাজিত হয়নি, তারা তো ক্ষমতায় আছেন, তারা মানুষের কাছে দায়বদ্ধ আছেন। তাহলে তারা কোথায় হারিয়ে যাচ্ছেন, কেন হারিয়ে যাচ্ছেন? আসলে তারা বাইরে বেরোলে তাদেরকে মানুষ ছাড়বে না, মানুষ প্রত্যেকটা টাকার হিসেব নেবে। আর এই স্বপনদা যেটা বললেন, একদম একমত, যে আপনি যদি এখন মনে করেন আমি রিজাইন করছি, তাহলে কিন্তু আপনি ছাড় পাবেন না। তার কারণ এই পুরো ঘটনাটা, এই টাকা পয়সা যা নয়ছয় হয়েছে, যা 25-75-এর ভাগ, যা আপনি খারাপ মেটেরিয়াল দিয়েছেন, সবকিছুর হিসাব কিন্তু প্রদীপ চট্টোপাধ্যায় এই যে টাকা 9-6 কাটমানির অভিযোগ করছিলেন, সেই নিয়ে আমি এইবারে ছবিটা দেখাবো মধ্যমগ্রাম পুরসভার। কাটমানি নেওয়া হয়েছে কাদের কাছ থেকে জানেন? যারা টোটো চালান, যারা অটো চালান, এবং তারপর তারা পৌঁছে গিয়েছেন সেই কাউন্সিলরের বাড়িতে এবং মুচলেখা দিচ্ছেন মধ্যমগ্রাম পুরসভার উপপ্রধান। প্রায় 1,30,000 টাকা কাটমানি নিয়েছেন বলে অভিযোগ করছেন তারা। উপপ্রধান, যার নাম হচ্ছে প্রকাশ রাহা, তার বিরুদ্ধে অভিযোগ গত 5-6 বছর ধরে এইভাবে টোটো চালক, অটো চালকদের কাছে তারা কাটমানি তুলেছেন এবং সেই টাকা ফেরত দিতে হবে, 1-1.5 মাসের মধ্যে সেই টাকা ফেরত দেবেন বলে মুচলেখা দিয়েছেন বলে দাবি করছেন টোটো চালকরা। ছবিটা একবার দেখুন। ভাইস চেয়ারম্যান প্রকাশটা হচ্ছে মধ্যমগ্রামের পুষ্পা। এই পুষ্পা আমাদের 10 বছর ধরে এই টোটো অটোর থেকে কনস্ট্যান্ট টোট তোলা তুলে গেছে। সেই টাকা ফেরতের দাবিতে আমরা আজকে ওনার বাড়ি ঘেরাও করেছিলাম এবং উনি লিখিত দিয়েছে যে আমাদের 1-1.5 মাসের মধ্যে উনি আমাদের টাকা ফেরত দিয়ে দেবে। ভয়ে দিয়েছি আমরা এই টাকা, আমরা ওনাকে জম ভয় পেলাম। পুষ্পা না দিলেও আমাদের উপরে চৌমাথা যে টোটো স্ট্যান্ড আছে তারা আমাদের উপর অত্যাচার করতো, বাস দিয়ে মারধর থেকে শুরু করে আমাদের বাড়ি মহিলাদের হ্যাকেল করতো। এই ভয়ে আমরা ওনাকে টাকা দিতাম, উনি যখন যা বলতো তখন তাই আমরা দিতাম। এখন আমাদের এই যে নতুন সরকার এসে, এই নতুন সরকারে আমরা ভয়ে কাটিয়ে আমরা এখন ওনার বাড়ি ঘেরাও করেছি এবং আমাদের টাকা 1-1.5 মাসের মধ্যে আমরা উদ্ধার করে নেবো, নাহলে আমরা আইনগত ব্যবস্থা নেবো। জোর করে টাকা আমি কোনোদিনই নেইনি, আমি ওদের প্রেসিডেন্ট ছিলাম। তো আমি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করতাম, যেমন বস্ত্র বিতরণ, দুর্গাপুজোর সময় ছাত্রছাত্রী সম্বর্ধনা, লোকনাথ বাবার জন্মজয়ন্তী, তারপর রক্তদান শিবির এবং জনকল্যাণ মাঠে একটা ফাংশন করতাম। এই অনুষ্ঠানগুলোতে ওরা স্বেচ্ছায় আমাকে কিছু অনুদান দিয়েছে, সেটা আমি অস্বীকার করছি না, জোর করে লেখায়নি। ওরা বলেছে এখনই দাও, আমি এখন কোথায় পাবো, আমি দিয়ে দেবো 1.5 মাস বলে সেটাই লিখে দিই। কৃষ্ণদা, স্বেচ্ছায় যদি মুক্ত হস্তে কেউ দান করেন তাহলে এই ছবি আমাদের দেখতে হয়? দেখো, প্রথম কথা হচ্ছে এইগুলো তো তুমি উপর দেখাচ্ছ, ভেতরের গল্পটা একটু দেখাও। নিচে নিচে যাদের তুমি অনেকারুকে ইন্টারভিউ করলে, তাদের মধ্যে অনেকারুর রেকর্ড আছে যারা বিগত 15 বছরে অনেক সময় তারা প্রশাসক রূপেরই অঙ্গ ছিলেন। এই যে অর্জুন বাবুকে দেখলাম, বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি তো 15 বছরের মধ্যে 9 বছর 8 মাস উনি রাজ্যের প্রশাসনের অঙ্গ ছিলেন। তাহলে দায়টা শুধুমাত্র শুনে না, ছোট ব্যাপার। বিভিন্ন রাজ্য, বিভিন্ন শহরে টোটো বেআইনি,
কিন্তু টোটো তো চলে দেখে ও বেআইনি কাজ করার জন্য বলছে না, বেআইনি কাজটাকে আইনি করার জন্য ভাবে চলে না না, বেআইনি কাজটাকে আইনি করার জন্য পয়সা নিত। শুনে নাও না, শুনে নাও কাউন্সিলর চেয়ারম্যানরা অসহিষ্ণুতা কেন? আরে অসহিষ্ণুতা কথা বলতে হবে কেন? আরে চুরি কে অসহিষ্ণু তুমি কেন? চুরির তুমি সমর্থন আগে করছো বলো, তুমি আগে তুমি এইসব আরে টোটাল নরেন্দ্র মোদী পয়সা নিয়েছে, জেলে নেওয়াতে পয়সা নিয়েছে, তারপর কোন লজ্জায় বিচার বলছো করছে, তাদের হয়ে সাফাই কোনটাতে দিচ্ছ, বিচার পেয়ে করেছো তুমি তাদের হয়ে সাফাই দিচ্ছ, দুর্নীতিগ্রস্তকে ধরেছো, তোমার কাছ থেকে কোনটা এটা আশা কত করি। চোরকে ধরেছো? আমি তোমার কাছ আরে থেকে এটা আশা তোমাদের করিনি কেন্দ্র যে সরকার তুমি ক্ষমতায় এইসব ছিল, চোরদের হয়ে এই সাফাই দিচ্ছ। আমার একটা বিষয় অবাক লাগে যে এই রকম ভাবে প্রধানমন্ত্রী দুর্নীতি কটাকে চলেছে, চোরকে ধরেছো? পরপর কিভাবে দুর্নীতি হচ্ছে, তৃণমূলের হোমরা চোমরা নেতারা তাদের একেবারে গারদে ঠাঁই হচ্ছে, তারপরেও এই ভুল এবং এই অন্যায় থেকে তৃণমূল কি শিক্ষা নিতেও চাইছে না? আপনি খেয়াল করুন সলিলদা যে একের পর এক পুরসভাতে যে গণ ইস্তফা এবং সেই পুরসভার কাউন্সিলররা পর্যন্ত সেই দুর্নীতির অভিযোগ তারা অস্বীকার করছেন না। দেখো, তুমি যে পুরসভার যে দুর্নীতিটা বললে তো সামান্য, যে টিনি টট, তুমি তো পঞ্চায়েতে আসনি এখনো। 3 টায়ার পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ টাকা মেরে শেষ করে দিয়েছে। কি বৈভব চিন্তা করতে পারো তুমি? বীরভূমে বলো, কাজল শেখ, মেমারিতে বলো, গলসিতে বলো, এই পূর্ব বর্ধমান বলো, কোথায় নেই বলো? ওয়ার নট। পঞ্চায়েতে টাকা মারা সবচাইতে সোজা। যারা খেতে পেত না তারা ওখানে 4 তলা 5 তলা বাড়ি করেছে। আমি চাকরি করেছি গ্রামে, আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে ছিলাম, আমি মেমারিতে চাকরি করেছি, আমি খন্ডঘোষে চাকরি করেছি, গলসিতে ছিলাম, আমি জানি এরা এই তখন থেকে গ্রাম পঞ্চায়েত কিভাবে চলেছে আমি ভালো করে জানি। সলিলদা বলছেন যে শুধু পুরসভা নয়, পঞ্চায়েতের যদি একেবারে সঠিক তদন্ত হয় দুর্নীতির আকর সেখানে খুঁজে পাওয়া যাবে। আমি অনুষ্ঠান শেষ করব, অনুষ্ঠান শেষ করার পর সন্ধ্যে 7টায় আপনাদের দেখাবো সেই দুর্নীতির আকরের খোঁজে ইডি কিভাবে একের পর এক জায়গায়, এই রাজ্যে 9টা জায়গায় তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কি জন্য জানতে চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।